ফোর্ট উইলিয়ামকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে গেলাম। 2টো মতো ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে হালকা একটু লাঞ্চ করে আমরা ডাবল ডেকার বাসে উঠে পড়লাম। এবার কলকাতাকে দেখার পালা, তাও আবার ডাবল ডেকার বাসে। খুব চেনা অথচ অচেনা কলকাতাকে সেদিন আমরা দেখলাম। বেশ এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম ডাবল ডেকার বাসে উঠব বলে। আকাশবাণী ভবন দেখতে পাচ্ছেন। ফোর্ট উইলিয়ামের ভিডিও আমি আগেই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, ওটা না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, ওই লিংকে ক্লিক করে দেখে নিন। আশা করি ভালো লাগবে। বাঁ দিকের রাস্তাটা চলে গেছে হাইকোর্টের দিকে, ডান দিকে রাজভবন দেখতে পাচ্ছেন। আমরা গ্রুপে প্রায় 25 জন মতো ছিলাম। উঠেই আমরা অনেক ফটো তুলতে শুরু করে দিলাম। নিচে 14 জন মতো বসতে পারবে, আর আপার ডেকে 12টা মতো সিট আছে। আপার ডেকের সিটগুলোতে সিট বেল্ট আছে সেফটির জন্য। আমরা বাসে উঠেছিলাম ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন গেট বা স্বর্ণিম বিজয়দ্বার থেকে, আর আমাদের এই বাস ট্যুরটা শেষ হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে। তখন প্রায় 5:30 মতো বাজে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। ডান দিকে দেখুন গঙ্গার নিচে দিয়ে মেট্রোর কাজ চলছে। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত চলবে। আর আমার ভিডিওগুলো ভাল লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, সো আমি সবাইকেই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে ওটাকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটা ক্লিক করে নিন, যাতে ফিউচারে যখনই আমি কোনো ভিডিও বানাবো আপনারা তখনই নোটিফিকেশন পেয়ে যান। রেগুলার বাসের থেকে এই ডাবল ডেকার বাসগুলো কম্পারেটিভলি অনেক কম স্পিডে চলছে, তাই আশপাশটা খুব ভালো করে দেখা যাচ্ছে। এছাড়াও বাস অথরিটি থেকে একজন ট্যুর গাইড ছিলেন, তিনি প্রতিটা জায়গার ব্যাপারে শর্টে ডেসক্রাইব করে দিচ্ছিলেন। বাঁ দিকে দেখা যাচ্ছে কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান কেসি দাস। বাঁ দিকে বিখ্যাত মেট্রো সিনেমা হল, এখন এটা মাল্টিপ্লেক্স হয়ে গেছে। ডান দিকে দেখতে পাচ্ছেন শহীদ মিনার বা মনুমেন্ট। বাঁ দিকে এই বিল্ডিংটা পিয়ারলেস হোটেল। বাঁ দিকে কলকাতার বিখ্যাত 5 স্টার হোটেল গ্র্যান্ড হোটেল, যেটা ওবেরয় গ্র্যান্ড হিসেবেও অনেকের কাছে পরিচিত। এখন আমাদের বাড়িতে যে আমরা তারপরে আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছালাম, ওটা আমাদের ফার্স্ট স্টপেজ ছিল। ওখানে আমরা 30 মিনিট মতো টাইম পেয়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য।
প্রিন্সেপ ঘাটটি হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। এই ঘাটটি ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে 1941 সালে তৈরি হয়। বিদ্যাসাগর সেতু বা হাওড়া সেকেন্ড ব্রিজ এই ঘাটেরই ঠিক পাশে তৈরি হয়েছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই প্রিন্সেপ ঘাট চক্র রেলওয়ে স্টেশনটা আছে। এই যে দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাট চক্র রেলওয়ে স্টেশন। আর আমার ভিডিওগুলো ভাল লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। গঙ্গার একদম তীরে এসে দেখি দ্বিতীয় হাওড়া ব্রিজের মাঝখান থেকে সূর্য আজকের মতো আমাদেরকে বিদায় জানাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। কিছুক্ষণ দাঁড়িয়ে এই সময়টাই উপভোগ করতে লাগলাম, কিন্তু হাতে যে বেশি সময় নেই, আবার বাসে উঠে গেলাম পরের গন্তব্যস্থলে যাব বলে। তারপরে আমরা পৌঁছালাম ইডেন গার্ডেন্সে। এখানে আমাদেরকে 20 থেকে 25 মিনিট মতো সময় দিয়েছিল জায়গাটা ঘুরে দেখার জন্য। আমরা জানতামই না এখানে এত সুন্দর বাগান আছে। এর পাশেই ইডেন গার্ডেন স্টেডিয়ামটা, যেখানে ক্রিকেট খেলা হয়। জায়গাটা কিন্তু বেশ বড়। কি সুন্দর দেখুন, দুটো সারিতে নারকেল গাছ সাজানো, আবার নানা রঙের ফুলও দেখতে পাবেন। আবার এর মাঝে ঝিল সংলগ্ন প্যাগোডাও দেখতে পাবেন। ইডেন গার্ডেনে টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে। পার্কটা 12:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে, 80 টাকা করে টিকিট। কোনো একদিন উইকেন্ডে ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আপনারা এখানে আসতেই পারেন। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকটা জায়গা আছে। আমার ভিডিও দেখে কি মনে হচ্ছে, এবার ডাবল ডেকার বাসে কলকাতা ট্যুরটা করবেন, তাই তো? কিন্তু মনে প্রশ্ন আসছে কি করে বুকিং করবেন? কোনো চিন্তা নেই, আমি সব বলে দিচ্ছি। আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, যেখানে ডাবল ডেকার বাসের জন্য বুকিং করতে হবে। ওই লিঙ্কে গিয়ে আপনারা কবে ট্রাভেল করতে চান সেই ডেটটা সিলেক্ট করুন, আর কতজন একসাথে ট্যুরটা করতে চান সেটা সিলেক্ট করুন। তারপর পেমেন্ট করুন। পেমেন্ট হয়ে গেলে আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে। ট্যুরটা কখন শুরু হয় আর কখন শেষ হয়, কত করে পেমেন্ট করতে হবে, রুটটা কি থাকে, কোন কোন জায়গাগুলো দেখাবে, সবকিছু এই সাইটে মেনশন করা আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট থেকে এই ডাবল ডেকার বাসের ব্যবস্থা করা হয়। এখানে প্যাকেজ কাস্টমাইজও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বিবাদীবাগ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সেন্টারে গিয়ে কথা বলতে হবে। আমাদের প্যাকেজটা কাস্টমাইজ ছিল। আমাদের লাস্ট স্টপেজ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে আমাদের ডাবল ডেকার বাসের জয়রাইড শেষ হলো। এখানে এসে 50 টাকা দিয়ে টিকিট কেটে তাড়াতাড়ি ঢুকে গেলাম। 6টাতে ভিক্টোরিয়ার গ্যালারি বন্ধ হয়ে যায়, তাই ওইটুকু সময়ের মধ্যে যতটা দেখা পসিবল তাই দেখে নিলাম।
সন্ধেবেলায় ভিক্টোরিয়া দেখতে যেন আরও আকর্ষণীয় লাগছিল। সেটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, কিন্তু এই বিশাল প্রাসাদের কতটা সৌন্দর্য তুলে ধরতে পারলাম সেটা জানি না। সময়ের অভাবের জন্য ভিক্টোরিয়ার ভেতরের আর্কিটেকচারের খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। যতটা ক্যাপচার করতে পেরেছিলাম ততটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো ভাল লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার ভিডিওগুলোকে লাইক আর শেয়ার করুন, আর কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগলো। সেই দিন প্রচন্ড আনন্দ হয়েছিল। সারা দিনটা আমরা প্রাণ ভরে উপভোগ করেছিলাম। সারা সপ্তাহ কাজের পর যখন উইকেন্ড এমন পাওয়া যায় তখন কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তারপর আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল। টিকিট 100 টাকা করে। তাড়াতাড়ি করে সিটে বসে গেলাম। শুরু হয়ে গেল কলকাতাকে নিয়ে করা লাইট অ্যান্ড সাউন্ড শো। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে আসবেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন কলকাতাকে নিয়ে, যেগুলো হয়তো আগে জানতেন না। লাইট অ্যান্ড সাউন্ডের কিছু দৃশ্য আমি ক্যামেরাবন্দি করেছিলাম, সেগুলো দিলাম। পুরো শোটা দেখার জন্য কিন্তু আপনাদের ভিক্টোরিয়াতে আসতেই হবে। আগে খেতে পোস্ত, এখন খাচ্ছ পাস্তা। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা। বদলে যাচ্ছে, সেমও থাকছে কলকাতার সিন। উঁচু থেকে সার্ভে করছি অনেক অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1, 2, 3। আমায় নিয়ে পট এঁকেছে, এখন হচ্ছে মিম। বয়স হলো 300, 400, 1000 খানেক থিম। কি বলবে আর কি বলবে না, যদিও মেয়েটা ভালোই চেনা, তবু নিজেও ঘুরতে এলাম, দুজন মিলে টিম। চার্নক আসার অনেক আগেই কবি কঙ্কন মুকুন্দরাম আমার কথা লিখে গেছেন। তারও আগে 1495 বিপ্রদাস পিপিলাইয়ের মনসামঙ্গল কাব্যেও আমি আছি। সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার ব্রিটিশরা আসার অনেক আগে থেকেই কলকাতার জমিদার ছিলেন, তাই ইতিহাসটা ওখান থেকে শুরু নয়। আর 2 নম্বর ভুল হচ্ছে, চার্নক এসেছে চাকাটা খাইরা বোধ হয় এক একটা লোকের মধ্যে 10টা করে জিনিয়াস। ঋত্বিক ঘটক ততদিন, শম্ভু মিত্র যতদিন, বাদল সরকার ততদিন, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন, কমল কুমার মজুমদার ততদিন, পঙ্কজ রায়কে আমরা মাথায় তুলে রাখব, সুদেব ব্যানার্জিকেও, হেমন্ত মান্না সন্ধ্যাকেও সিংহাসন দেব, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়কেও কুর্নিশ জানাবো, সঙ্গে নির্মলা মিশ্র, প্রতিমা বন্দ্যোপাধ্যায়কেও।
নিখিল ব্যানার্জির সেতারে। এগুলো বরং প্রমাণ করে ওরা সময়ের চেয়ে কত এগিয়ে ছিলেন। বিবেকানন্দকে শুনতে হয়েছে তিনি নাকি সন্ন্যাসী নন, ম্লেচ্ছ দেশে যান, মাংস খান, অথচ তিনি শিকাগোয় গিয়ে ভারতের জয়ধ্বজা উড়িয়ে এলেন অসামান্য বক্তৃতায়।